আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে মাইকেল ফ্যারাডে আর জোসেফ হেনরির দুটো এক্সপেরিমেন্ট ডিসকাস করেছিলাম এবং দুটো এক্সপেরিমেন্টেই আমাদের আউটকাম ছিল কি? আউটকাম সেম। সেখানে কি আমরা দেখেছিলাম? যে ইফ দ্য ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টাইম, দেন ম্যাগনেটিক ফ্লাক্স উইল অলসো চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম. So whenever there is some change in magnetic field, that is magnetic flux, a current is induced in the circuit, যেটা গ্যালভানোমিটার তার ডিফ্লেকশন দিয়ে আলটিমেটলি ইন্ডিকেট করছিল এক্সিস্টেন্স অফ দ্য কারেন্ট. তাহলে এখানে আমরা কি করেছি? ম্যাগনেটিক ফিল্ডকে টাইমের রেসপেক্টে ভ্যারি করিয়েছি, আর সার্কিটে আমরা একটা কারেন্টের এক্সিস্টেন্স পেয়েছি. এই পুরো ব্যাপারটাকে যখন লয়ের ফর্মে লেখা হলো সেটাকে বলা হলো লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন. এই লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের আন্ডারে দেয়ার আর থ্রি লজ. ফার্স্ট ল দুটোকে বলা হয় ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অ্যান্ড দ্য থার্ড ল ইজ লেনজেস ল. আমরা ওয়ান বাই ওয়ান দেখব. আমরা প্রিভিয়াস এক্সপেরিমেন্টের পার্টটাতে একটা জিনিস ফার্স্ট লটা বলার আগে জাস্ট রিক্যাপ করে নিই. সেখানে কি দেখেছিলাম? যে ইফ দ্য ম্যাগনেট ইজ নট মুভিং উইথ রেসপেক্ট টু দ্য কয়েল, গ্যালভানোমিটার ওয়াজ শোয়িং জিরো ডিফ্লেকশন. যখন ম্যাগনেটটা কয়েলের রেসপেক্টে তার কোনো মুভমেন্ট ছিল না, তার মানে ম্যাগনেট আর কয়েলের মধ্যে যখন কোনো রিলেটিভ মোশন ছিল না, গ্যালভানোমিটার জিরো ডিফ্লেকশন শো করছিল. ঠিক আছে? এটা ছিল আমাদের কি বলে মাইকেল ফ্যারাডের এক্সপেরিমেন্টের আউটকাম. সেকেন্ড আউটকামে কি দেখেছিলাম? যখন জোসেফ হেনরির এক্সপেরিমেন্টে সেখানে আমরা দেখেছিলাম যে যখন আমরা একটা কিকে ট্যাপ করছি অর রিলিজ করছি, টাইম অফ ট্যাপিং অর টাইম অফ রিলিজিং দ্যাট কি, গ্যালভানোমিটার ওয়াজ শোয়িং সাম ডিফ্লেকশন. কিন্তু যদি আমরা কিটাকে ট্যাপ করে প্রেস করে রাখি, তখন গ্যালভানোমিটার জিরো ডিফ্লেকশন শো করছে. তাহলে কয়েল যখন ম্যাগনেট যখন কয়েলের রেসপেক্টে মুভ করছে না, অর যখন আমরা একটা কনস্ট্যান্ট কারেন্টকে ফ্লো করাচ্ছি থ্রু এ কয়েল, দেয়ার ওয়াজ নো এক্সিস্টেন্স অফ কারেন্ট ইন দ্য কয়েল অর সার্কিট. তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের যেটা ফার্স্ট ল, যেটা ফ্যারাডে প্রপোজ করলেন, সেটা কি? যে ম্যাগনেটিক ফ্লাক্সকে চেঞ্জ হতে হবে উইথ রেসপেক্ট টু টাইম, দেন অ্যান্ড অনলি দেন an EMF will be induced in the circuit which will drive a certain amount of current. এবং এই ততক্ষণ অবধি এই কারেন্ট এক্সিস্ট করবে যতক্ষণ অবধি ম্যাগনেটিক ফ্লাক্স টাইমের সাথে চেঞ্জ হবে. সেটাকে যখন লেখা হলো, ফ্যারাডে ফার্স্ট লতে কি বললেন? হোয়েন এভার দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সার্কিট, এখানে যেটা ইম্পর্টেন্ট টার্ম সেটা হচ্ছে চেঞ্জ ইন দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ এ সার্কিট. ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ না করে, then there will be no EMF induced in the circuit. So whenever there is a change in magnetic flux with a circuit, magnetic flux কিভাবে চেঞ্জ করবে? When there is a relative motion between the magnet and the coil, or there is current that is flowing through the coil is changing with time. এই দুটো কেসে ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করবে, ম্যাগনেটিক ফ্লাক্স ভ্যারি করবে. যদি এইটা হয়, an EMF is induced, created নয়, EMF is induced in the circuit. This EMF is driving the current, and this EMF will persist করা মানে কি? মানে এই ইএমএফটা ততক্ষণ অবধি এক্সিস্ট করবে only as long as the change in the magnetic flux lasts. তার মানে যতক্ষণ অবধি ম্যাগনেটিক ফ্লাক্স ভ্যারি করবে ততক্ষণ অবধি এই ইনডিউসড ইএমএফ এক্সিস্ট করবে. যেই ম্যাগনেটিক ফ্লাক্স টাইমের সাথে ভ্যারি করা স্টপ করে দেবে, ইমিডিয়েটলি ইনডিউসড ইএমএফ জিরো, সো নো কারেন্ট উইল বি ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট অর কয়েল. দিস ওয়াজ দ্য ল নাম্বার ওয়ান, যেটা ফার্স্ট ল অফ ফ্যারাডে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন. তাহলে আমি আরেকবার বলছি সেটা কি, যদি আমি স্টেটমেন্টের ফর্মে না গিয়ে যদি সিম্পল ওয়েতে বলি, কয়েলের সাথে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড আপ রয়েছে. যদি ম্যাগনেটিক ফ্লাক্স যেটা কয়েলের বা সার্কিটের সাথে লিঙ্কড আপ, যদি সেই ম্যাগনেটিক ফ্লাক্স ভ্যারি করে উইথ রেসপেক্ট টু টাইম,
তাহলে পরে ওই কয়েল বা সার্কিটে একটা ইএমএফ ইনডিউসড হবে, যে ইএমএফটা কারেন্টকে ড্রাইভ করবে। এই ইএমএফটা কতক্ষণ অবধি এক্সিস্ট করবে ওই কয়েল বা সার্কিটে? যতক্ষণ অবধি ম্যাগনেটিক ফ্লাক্স ভ্যারি করবে উইথ দ্য কয়েল অর দ্য তোর সার্কিট। ম্যাগনেটিক ফ্লাক্স ভ্যারি করা, ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করা, এর মানে হচ্ছেই, ব্যাপারটা হচ্ছে আইদার রিলেটিভ মোশন এক্সিস্ট করবে বিটুইন দ্য ম্যাগনেট অ্যান্ড দ্য কয়েল, অর কারেন্ট চেঞ্জ করবে ইন দ্য কয়েল। এটা ছিল ফ্যারাডের ফার্স্ট অবজারভেশন, তার থেকে ফার্স্ট ল। এবার সেকেন্ড অবজারভেশনটা কি? সেকেন্ড অবজারভেশন হচ্ছে, এই ম্যাগনেটকে আমরা যদি ভেরি স্লো মুভ করাই আইদার টুয়ার্ডস দ্য কয়েল অর অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, the amount of deflection in the galvanometer will be very small. যদি আমরা ম্যাগনেটকে মুভ করাই ভেরি ফাস্ট আইদার টুয়ার্ডস দ্য কয়েল অর অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, the amount of deflection in the galvanometer will be high. ঠিক একই রকম ভাবে আমরা যদি এই সার্কিটের ট্যাপিং কির সাথে একটা রিওস্ট্যাট কানেক্ট করতাম, আমরা ফিজিক্স ল্যাবে দেখেছি যে ইফ উই চেঞ্জ দ্য পজিশন অফ দ্য স্লাইডার ইন এ রিওস্ট্যাট, the amount of resistance in the circuit changes, as a result current varies. তো যদি আমরা একটা রিওস্ট্যাটকে দিয়ে কারেন্টকে খুব র্যাপিডলি চেঞ্জ করাই থ্রু দ্য কয়েল, দ্য অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার উইল বি হাই। যদি কারেন্টের চেঞ্জটা হয় ভেরি স্লো উইথ রেসপেক্ট টু টাইম, অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার উইল বি ভেরি স্মল। অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন কি ডিনোট করে? যদি অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন হয় ভেরি লার্জ, দ্যাট মিনস এ লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য কয়েল। যদি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হয় ভেরি স্মল, তার মানে এ স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট অর এ উইক কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য কয়েল। কারেন্ট কিভাবে ফ্লো করবে? ইফ অ্যান ইএমএফ ড্রাইভস দ্য কারেন্ট, তার মানে যে ইএমএফটা ইনডিউসড হবে, ইফ দ্য ইনডিউসড ইএমএফ ইজ ভেরি হাই, দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ইন দ্য সার্কিট উইল বি হাই, দ্য অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার উইল বি হাই or will be large. If the amount of induced EMF is small, the amount of current flowing through the circuit will be small, the amount of deflection in the galvanometer will also be small. এবার এই অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন বাড়বে বা কমবে কখন? প্রথম এক্সপেরিমেন্টে আমরা যদি ম্যাগনেটকে মুভ করাই ভেরি ফাস্ট উইথ রেসপেক্ট টু দ্য কয়েল, তার মানে যখন রিলেটিভ মোশন বিটুইন দ্য কয়েল অ্যান্ড দ্য ম্যাগনেট ইজ ভেরি হাই। সেকেন্ড কেসে আমরা যদি কারেন্টকে চেঞ্জ করাই ভেরি র্যাপিডলি উইথ টাইম, ইন বোথ দ্য কেসেস কি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ করছে ভেরি ফাস্ট রেটে। যত ফাস্ট ম্যাগনেটিক ফিল্ড টাইমের সাথে ভ্যারি করবে, ম্যাগনেটিক ফ্লাক্স টাইমের সাথে তত র্যাপিডলি চেঞ্জ করবে। যত এই রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স হাই হবে, অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার উইল বি হাই, তার মানে ইনডিউসড ইএমএফ উইল বি হাই অর ইনডিউসড ইএমএফ উইল বি লার্জ। সিমিলারলি যদি আমরা ম্যাগনেটকে ভেরি স্লো মুভ করাই উইথ রেসপেক্ট টু কয়েল অর কারেন্টকে চেঞ্জ করাই ভেরি স্লোলি, দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড উইথ রেসপেক্ট টু টাইম উইল বি স্মল, so the change in magnetic flux with respect to time will also be very small. এই কেসে আমরা কি অবজার্ভ করব? স্মল অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার। এই জায়গা থেকে ফ্যারাডে সেকেন্ড ল প্রপোজ করলেন। তাহলে ফ্যারাডে কি অবজার্ভ করলেন? যে ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ আর রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স মিনস চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট টাইম। কোনো কিছুর চেঞ্জকে আমরা যদি পার ইউনিট টাইমে ক্যালকুলেট করি, উই গেট রেট অফ চেঞ্জ অফ দ্যাট ভ্যালু। তাহলে এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ আমরা পার ইউনিট টাইমে ক্যালকুলেট করছি, দ্যাট ইজ আওয়ার রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ফ্যারাডে অবজার্ভ করলেন আফটার অ্যানালাইজিং হিজ এক্সপেরিমেন্টাল রেজাল্টস যে অ্যামাউন্ট অফ ইনডিউসড ইএমএফ অর ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ অ্যান্ড দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার, পরস্পর সমানুপাতিক। তার মানে কি?
If we increase the rate of change of magnetic flux, the magnitude of induced EMF will be large. If we reduce or if we decrease the rate of change of magnetic flux, the magnitude of induced EMF will also be small. তাহলে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স যত ইনক্রিজ করবে, ইনডিউসড ইএমএফ এর ভ্যালু তত ইনক্রিজ করবে, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স যত ডিক্রিজ করবে, ইনডিউসড ইএমএফ এর ভ্যালু তত ডিক্রিজ করবে। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ল। কি বলছে? দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ ইন এ সার্কিট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক, টু দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এখানে স্টুডেন্টরা একটা ভুল করে। কি ভুল করে? অনেক স্টুডেন্ট লেখে যে দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এরর বা রং। কেন? চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডাজ নট ম্যাটার হিয়ার। চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট টাইম ইজ দ্য মেন কি প্লেয়ার। আমি রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স বা চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট টাইম ক্যালকুলেট না করে আমি যদি একটা লার্জ টাইম ধরে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ ক্যালকুলেট করি, তার সাথে ইনডিউসড ইএমএফ এর কোনো রিলেশন এস্টাবলিশ করা যায় না। তাই জন্য যদি তোরা লেখার সময়তে সব কিছু লিখলি, রেট কথাটা লিখলি না, শুধু লিখে দিলি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, দ্য স্টেটমেন্ট উইল বি এন্টায়ারলি রং. So be careful about that. The magnitude of induced EMF and the rate of change of magnetic flux linked with a circuit or linked with a coil is directly proportional to each other. এটা মনে রাখবি। রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ছাড়া ম্যাগনেটিক ফ্লাক্স কতটা ফাস্ট ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে সেটা কখনো ক্যালকুলেট করা যায় না। যদি দেখা যায়, কথার কথা বলছি, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স হলো সাপোজ সে 100 ওয়েবার। এই 100 ওয়েবার যদি 10 আওয়ার ধরে হয় আর এই 100 ওয়েবার যদি উইদিন 1 মিনিট হয়, দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। দুটো কেসেই আমরা চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স পাচ্ছি 100 ওয়েবার, বাট ইন ফার্স্ট কেস চেঞ্জ হয়েছে ফর 10 আওয়ার্স আর সেকেন্ড কেসে চেঞ্জ হয়েছে ইন 1 মিনিট। তাহলে এই আমি যদি যখন ক্যালকুলেট করব হোয়াট ইজ দ্য চেঞ্জ পার ইউনিট টাইম অর পার সেকেন্ড, তখন সেকেন্ড কেসের ভ্যালু হবে অনেক হাই উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট ওয়ান। এটাই ম্যাটার করে। এই জন্য সবাই কেয়ারফুল থাকবি যে ইনডিউসড ইএমএফ শুড বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, নট টু দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এবার তোরা কি বলে ডিফারেন্সিয়েশন ম্যাথামেটিক্সে করেছিস, ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি, এই টার্মগুলো কি ডিনোট করে? এই টার্মগুলো ডিনোট করে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এক্স অর রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে আমি যদি এখানে লিখি ডি ফাই বি বাই ডিটি, দিস ডি ফাই বি বাই ডিটি ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এপসাইলেন হচ্ছে ইনডিউসড ইএমএফ যেটা আলটিমেটলি কারেন্টটাকে ড্রাইভ করছে থ্রু দ্য সার্কিট। ফ্যারাডেজ ল কি বলছে? এপসাইলেন অর ইনডিউসড ইএমএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি ফাই বি বাই ডিটি। এবার যদি আমরা, এটা সবাই জানি যে আমরা যদি প্রপোর্শনালিটি সাইনকে রিপ্লেস করি বাই অ্যান ইকুয়াল সাইন, উই হ্যাভ টু ইন্ট্রোডিউস এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। দেখ এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে ইন্ট্রোডিউসড হয়েছে, বাট all the units were chosen in such a way that the value of k or the value of proportionality constant was equal to 1. তাহলে k is equal to যদি 1 হয়ে যায়, ইকুয়েশনটা হয়ে গেল E is equal to d phi b by dt, that is induced EMF in the coil or induced EMF in the circuit is equal to rate of change of magnetic flux linked with the coil or linked with the circuit. এই ফার্স্ট ল এবং সেকেন্ড ল সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছিস? স্যার সেকেন্ড লটা আরেকবার বলবেন? কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে? মানে সেকেন্ড লটা মানে কি বলতে চেয়েছে ওটাই আর কি বুঝতে পারছি না।
ইনডিউসড ইএমএফ এর ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউড মানে হচ্ছে মান। হুম। তা কোনো কিছুর ভ্যালু যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ কোয়ান্টিটি হয় তার মানে কি? এক্স যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই হয় কথাটার মানে কি? ওয়াই এর ভ্যালু ইনক্রিজ করলে এক্স এর ভ্যালু ইনক্রিজ করবে, ওয়াই এর ভ্যালু ডিক্রিজ করলে এক্স এর ভ্যালু ডিক্রিজ করবে। আমি কি বললাম? ম্যাগনেট কয়েলের রেসপেক্টে যদি ফাস্ট মুভ করে অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন লার্জ হবে, ম্যাগনেট যদি কয়েলের রেসপেক্টে স্লো মুভ করে অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার ভেরি স্মল হবে। তাহলে কয়েলের রেসপেক্টে ম্যাগনেট ফাস্ট মুভ করছে মানে কি? রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ হাই, তাহলে ইনডিউসড ইএমএফ হাই। আর যখন স্লো মুভ করছে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড অর রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ স্মল, তাহলে ইনডিউসড ইএমএফ ও স্মল। তাহলে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইনক্রিজ করলে ইনডিউসড ইএমএফ ইনক্রিজ করবে, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডিক্রিজ করলে ইনডিউসড ইএমএফ ডিক্রিজ করবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার, সেটাই বলা হয়েছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবারে প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যারাডে, আমি আগের দিন বলেছিলাম আরেকবার বলছি, নর্থ পোল যদি মুভ করে টুয়ার্ডস দ্য কয়েল এবং তার সেই মোমেন্টে যদি আমরা গ্যালভানোমিটারের ডিফ্লেকশন দেখি টুয়ার্ডস রাইট, তাহলে যখন নর্থ পোল মুভ করবে অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হয়ে যাবে টুয়ার্ডস লেফট। সিমিলারলি আমরা যখন কারেন্টকে ইনক্রিজ করাবো, মানে যখন আমি সুইচটাকে কিটাকে ট্যাপ করছি তখন যদি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হয় টুয়ার্ডস রাইট, যখন কিটাকে রিলিজ করব তখন গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হবে টুয়ার্ডস লেফট। ফ্যারাডে এটা অবজার্ভ করেছিলেন, কিন্তু ফ্যারাডে এটাকে এক্সপ্লেন করতে পারেননি হোয়াই দ্য ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ ওয়াজ রিভার্সিং ইটস ডাইরেকশন। ডিফ্লেকশনের ডাইরেকশন চেঞ্জ হওয়া মানে ইনডিউসড ইএমএফ তার পোলারিটিকে রিভার্স করছে, তার মানে কারেন্টের ডাইরেকশন থ্রু দ্য কয়েল অর থ্রু দ্য সার্কিট রিভার্সড হচ্ছে, মানে অপোজিট হচ্ছে। এইটা কেন হচ্ছে এটা মাইকেল ফ্যারাডে কিন্তু এক্সপ্লেন করতে পারেননি। এইটা এক্সপ্লেন করেছিলেন যিনি, তার নাম হচ্ছে লেন্স। সেই লেন্সের লটাকে বলা হয় দিস ইজ দ্য থার্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। লেন্স কি বললেন? লেন্স বললেন যে এই যে ইনডিউসড ইএমএফ যেটা কয়েলে প্রডিউসড হচ্ছে, সেই ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশনটা এমন হবে যে কারণের জন্য ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেই কারণটাকেই ও অপোজ করবে বা ডিস্ট্রয় করবে, বাধা দেবে। এই কথাটার মানে কি? কথাটার মানেটা যদি আমরা ডায়াগ্রামে ব্যাক করে যাই তাহলে ব্যাপারটাকে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, ধর নর্থ পোলটাকে তুই মুভ করাচ্ছিস কয়েলের দিকে, টুয়ার্ডস দ্য কয়েল নর্থ পোল মুভ করছে। লেন্স বললেন এই কয়েলের মধ্যে ইএমএফটা এমনভাবে ইনডিউসড হবে যাতে ইএমএফটা চেষ্টা করবে নর্থ পোলটা যেন কয়েলের দিকে মুভ না করতে পারে। তার মানে নর্থ পোলের কয়েলের দিকের মুভমেন্টটাকে ও বাধা দেবে, অপোজ করার চেষ্টা করবে। ঠিক একই রকমভাবে আমি যখন নর্থ পোলটাকে মুভ করাবো অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, তখন ইএমএফ নিজের ডাইরেকশনকে এমনভাবে চেঞ্জ করে দেবে যাতে নর্থ পোলটা যেন কয়েলের থেকে দূরের দিকে বা অ্যাওয়ে মুভ করতে না পারে। তার মানে ও কয়েলের কি বলে ম্যাগনেটের নর্থ পোলের অ্যাওয়ে মুভমেন্টটাকে বাধা দেবে বা অপোজ করবে। জোসেফ হেনরির এক্সপেরিমেন্ট থেকে বোঝালে কিভাবে বলবো? যখন আমি কিটাকে ট্যাপ করছি কারেন্ট 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালুতে ইনক্রিজ করছে, কয়েলে ইনডিউসড ইএমএফ কি করতে চাইবে? যাতে কারেন্টটা 0 থেকে ম্যাক্সিমামে রিচ করতে না পারে, মানে কারেন্টের ইনক্রিজ হওয়াটাকে আটকাতে চাইবে। একই রকমভাবে ট্যাপ করা আছে, কিটা রিলিজ করলাম, এবার কারেন্ট ম্যাক্সিমাম ভ্যালুর থেকে 0তে যাচ্ছে,
এবার ইনডিউসড ইএমএফ কি করবে, কারেন্ট যেন ম্যাক্সিমাম থেকে জিরোতে না যেতে পারে সেটাকে অপোজ করার চেষ্টা করবে। তার মানে লেন্স বললেন এই কয়েলের মধ্যে বা সার্কিটের মধ্যে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে তার ডাইরেকশন এমন হবে যে কারণের জন্য ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেই কারণটাকে ও সবসময় অপোজ করবে বা বাধা দেবে। এটা আমাদের অ্যাপারেন্টলি শুনলে খুব অদ্ভুত লাগছে, এটা আবার কি কথা, যে কারণের জন্য ইএমএফ ইনডিউসড হচ্ছে ইএমএফ সেই কজটাকেই অপোজ করার চেষ্টা করছে। হ্যাঁ, এটা যদি না হতো তাহলে পরে এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল ফলোড হতো না। কিভাবে এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল ফলোড হয় আমি এক্ষুনি বলছি, কারণ এটা সেমিস্টারে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তাহলে তা যাওয়ার আগে আমরা লেন্সেস লটাকে তাহলে একবার দেখে নিই। কি বলছে লেন্স, দ্য ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ is such that it always opposes the change or the cause that has induced it। তার মানে কি, তার মানে ইনডিউসড ইএমএফ এমন একটা ডাইরেকশনে ইনডিউসড হবে ইন দ্য কয়েল যেটা যে কজ বা যে চেঞ্জের জন্য ও ইনডিউসড হয়েছে সেটাকেই অপোজ করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে পরে এই যে মাইকেল ফ্যারাডে ইকুয়েশনটা দিয়েছিলেন ই ইজ ইকুয়াল টু ডি ফাই বি বাই ডিটি, সেই ইকুয়েশনে লেন্স কি করলেন, জাস্ট একটা নেগেটিভ সাইনকে ইন্ট্রোডিউস করলেন এবং বললেন এই নেগেটিভ সাইন ইন্ডিকেট কি করছে, নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে যে সেন্সে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে ইএমএফ তার অপোজিট সেন্সে ইনডিউসড হচ্ছে। এই কথাটার মানে কি, সেন্স অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, এটা মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। যদি ম্যাগনেটিক ফ্লাক্স টাইমের সাথে ইনক্রিজ করে তাহলে ইনডিউসড ইএমএফ সবসময় চেষ্টা করবে যাতে ম্যাগনেটিক ফ্লাক্স টাইমের সাথে ইনক্রিজ করতে না পারে। যদি ইএমএফ ম্যাগনেটিক ফ্লাক্স টাইমের সাথে ডিক্রিজ হওয়ার জন্য তৈরি হয় তখন ইনডিউসড ইএমএফ কি চেষ্টা করবে, ম্যাগনেটিক ফ্লাক্স যেন টাইমের সাথে ডিক্রিজ করতে না পারে। তার মানে সেন্স টু দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স কথাটার মানে হচ্ছে হোয়েদার দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ইনক্রিজিং উইথ টাইম অর দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ডিক্রিজিং উইথ টাইম। যদি ম্যাগনেটিক ফ্লাক্স ইনক্রিজ করে উইথ টাইম তাহলে ইনডিউসড ইএমএফ চেষ্টা করবে যাতে ম্যাগনেটিক ফ্লাক্স টাইমের সাথে ইনক্রিজ করতে না পারে, আর যদি ম্যাগনেটিক ফ্লাক্স ডিক্রিজ করে উইথ টাইম তাহলে ইএমএফ সবসময় চেষ্টা করবে যাতে ম্যাগনেটিক ফ্লাক্স টাইমের সাথে ডিক্রিজ করতে না পারে। তাহলে লেন্সেস ল বললে আমরা শুধু এই ইকুয়েশনে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বি বাই ডিটি লিখে দিলে হবে না, আমার সাথে কিন্তু এইটা মেনশন করতে হবে। কি মেনশন করতে হবে, যে দ্য নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ ইজ অপোজিট ইজ সেন্স টু দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। কোনো জায়গাতে কোয়েশ্চেনে কিন্তু কখনো বলবে না যে সিগনিফাই দ্য নেগেটিভ সাইন ইউ হ্যাভ ইউজড ইন দ্য ইকুয়েশন, এটা কোথাও বলবে না। কিন্তু আমরা যদি এই নেগেটিভ সাইনটা কেন লেখা হচ্ছে ইকুয়েশনে এটা যদি মেনশন না করে দিই তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে যিনি কপি চেকার তিনি কিন্তু দরকার পড়লে 1 মার্ক কিন্তু ডিডাক্ট করতে পারেন। কেন হঠাৎ করে একটা নেগেটিভ সাইন ইকুয়েশনে আসবে সেটা কিন্তু আমাদের সব সময়তে মেনশন করতে হবে। তাহলে লেন্সেস ল কি বলল, ম্যাগনেটিক ফ্লাক্স যে সেন্সে চেঞ্জ হবে মানে ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে সেটাকে অপোজ করবে সব সময় ইএমএফ। কোন ইএমএফ, যে ইএমএফটা কয়েলে ইনডিউসড হয়েছে। এবার ম্যাগনেটিক ফ্লাক্স কেন ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে, যদি ম্যাগনেটিক ফিল্ড টাইমের সাথে চেঞ্জ করে তবেই হবে। ম্যাগনেটিক ফিল্ড কেন টাইমের সঙ্গে চেঞ্জ করবে, আইদার ম্যাগনেট কয়েলের রেসপেক্টে মুভ করবে অর কারেন্ট টাইমের সাথে ভ্যারি করবে। তাহলে ওইটা হচ্ছে কজ বা কারণ, সেটাকে অপোজ করার চেষ্টা করবে ইনডিউসড ইএমএফ।
লেন্সেস লটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বল? সবাই বুঝতে পেরেছিস? সবার ক্লিয়ার তো? এবারে যেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আচ্ছা এই ইকুয়েশনটাতে আমরা ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বি বাই ডিটি যেটা লিখেছি, সেটা যদি কয়েলে ওয়ান টার্ন থাকে বা সিঙ্গেল টার্ন থাকে, আর যদি এন নাম্বার অফ টার্নস থাকে, তাহলে জাস্ট নাম্বার অফ টার্নস দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে। এবার যে কোয়েশ্চেনটা এক্সামিনেশনে খুব দেয় সেটা হচ্ছে এক্সপ্লেন লেন্সেস ল ফ্রম এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। এটা বা এরকম দিতে পারে, শো দ্যাট লেন্সেস ল ওবেজ এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। সেটা দেখা যাক কি হয়, কেন এই ঘটনাটা ঘটছে। প্রথমে আমি কি করছি, এই ফার্স্ট ডায়াগ্রামটাকে ফলো করি। একটা কয়েল রয়েছে, নর্থ পোলটাকে মুভ করানো হচ্ছে কয়েলের দিকে। দেখ ভেলোসিটি অফ দ্য নর্থ পোল কোন দিকে আছে, লেফট টু রাইট, মানে টুয়ার্ডস দ্য কয়েল। এবার নর্থ পোল থেকে, নর্থ পোল বিহেভ করে লাইক এ পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের থেকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স জেনারেট করে, নর্থ পোল থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সেস জেনারেট করে। তাহলে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সেস দেখ জেনারেটেড হচ্ছে। এবার এই নর্থ পোলটা যত মুভ করবে টুয়ার্ডস দ্য কয়েল, তত বেশি মাত্রাতে বা তত বেশি সংখ্যায় ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাস করবে থ্রু দ্য কয়েল। তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স ভ্যারি করবে। যেই মোমেন্টে এই ঘটনাটা ঘটবে, সঙ্গে সঙ্গে তুই দেখবি এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করা স্টার্ট করলো। কেন অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করা স্টার্ট করলো? আমরা প্রিভিয়াস ক্লাসে কি দেখেছিলাম, যখন কনসেপ্ট অফ ম্যাগনেটিক ডাইপোল ডিসকাস করেছিলাম, যে ফেসে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে সেই ফেসে নর্থ পোল ক্রিয়েটেড হয় বা নর্থ পোল অ্যাপিয়ার করে, বা সেই ফেসটা নর্থ পোলের মতো বিহেভ করে। এই লজিকটাকে এবার আমাদের এইখানে নিয়ে আসি। তাহলে যেই মোমেন্টে নর্থ পোলকে আমি মুভ করাচ্ছি টুয়ার্ডস দ্য কয়েল, আমি অবজার্ভ করছি কারেন্ট ইজ রোটেটিং ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন থ্রু দিস কয়েল। তার মানে কয়েলের এই ফেসে নর্থ পোল ক্রিয়েটেড হচ্ছে। দেখ এই যে নর্থ পোল ক্রিয়েটেড হলো, একটা নর্থ পোল আরেকটা নর্থ পোলকে কি করে, রিপেল করে। নর্থ নর্থকে রিপেল করে, সাউথ সাউথকে রিপেল করে, নর্থ সাউথকে অ্যাট্রাক্ট করে। ঠিক চার্জের মতন, প্লাস প্লাস রিপালশন, মাইনাস মাইনাস রিপালশন, প্লাস মাইনাস অ্যাট্রাকশন। এবার যেই মোমেন্টে এই ফেসে নর্থ পোল ক্রিয়েটেড হলো, এই নর্থ পোলকে রিপেল করছে। কোন দিকে রিপেল করছে? এই নর্থ পোলকে এই ডাইরেকশনে রিপেল করবে। কিরকম ডাইরেকশনে রিপেল করবে? এই ডাইরেকশনে রিপেল করবে। এই যে আমি অ্যারোটা দিলাম, এই ডাইরেকশনে রিপেল করবে। রিপেল করা মানে কি? বিকর্ষণ করা। তাহলে ধর তুই হাতে করে নর্থ পোলটাকে মুভ করাচ্ছিস কয়েলের দিকে, আর কয়েলের মধ্যে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে নর্থ পোল ক্রিয়েট করে তোর হাতে রাখা ম্যাগনেটের নর্থ পোলের উপর একটা রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ বল দিচ্ছে। তাহলে এবার যদি তোকে নর্থ পোলটাকে মুভ করাতে হয় টুয়ার্ডস দ্য কয়েল, তাহলে তোকে একটা ওয়ার্ক পারফর্ম করতে হবে এগেনস্ট দ্য রিপালসিভ ফোর্স। কারণ আমাকে নর্থ পোলটাকে মুভ করাতে হচ্ছে লেফট থেকে রাইটের দিকে, আর কয়েল নর্থ পোল অ্যাপিয়ার হয়ে কয়েলের ফেসে সে রাইট থেকে লেফটের দিকে রিপালসিভ ফোর্স দিচ্ছে। তাহলে ফোর্সের এগেনস্টে আমরা কোনো অবজেক্টকে মুভ করালে আমরা কি করি? ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স। ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স হলে আমার কি হবে? এনার্জি লস হবে। আমার এনার্জি লসটা হতে হবে। কেন? এই যে এতক্ষণ ধরে আমি বললাম ফ্যারাডেজ ল, লেন্সেস ল, এক্সপেরিমেন্ট থেকে, যে যখনই ম্যাগনেটিক ফ্লাক্স ভ্যারি করছে উইথ টাইম অ্যান ইএমএফ ইজ ইনডিউসড ইন দ্য কয়েল। তোদের কারেন্ট ইলেকট্রিসিটি যখন ক্লাসে স্যার পড়িয়েছেন,
সেখানে ইলেকট্রোমোটিভ ফোর্সকে কি বলা হয়েছে? ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ বেসিক্যালি অ্যান এনার্জি, এটা কোনো ফোর্স নয়, দিস ইজ অ্যান এনার্জি। তাহলে এই এনার্জিটা হঠাৎ করে কয়েলের মধ্যে ক্রিয়েট হয়ে গেল কি করে? আমরা তো জানি এনার্জিকে ক্রিয়েট করা যায় না, এনার্জিকে ডিস্ট্রয় করা যায় না, এনার্জিকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম করানো যায়। তাহলে হঠাৎ করে এই ইএমএফটা বা একটা এনার্জি কয়েলের মধ্যে অ্যাপিয়ার করলো কোথায়? এটা কিন্তু আমরা এখনো অবধি চিন্তা করিনি। এইবার আমরা এইটাকে বুঝবো। এই যে আমি নর্থ পোলটাকে এগেনস্ট দ্য রিপালসিভ ফোর্স মুভ করাচ্ছি, তার জন্য আমাকে ওয়ার্ক পারফর্ম করতে হচ্ছে এগেনস্ট দ্য রিপালসিভ ফোর্স। এতে করে আমার এনার্জি লস হচ্ছে। আমি যে অ্যামাউন্টের এনার্জি লস করব, সেই অ্যামাউন্টের এনার্জিটাই কনভার্টেড হচ্ছে ইনটু ইএমএফ, যেটা ওই কয়েলে ইনডিউসড হয়ে কারেন্টকে ড্রাইভ করাচ্ছে। তাহলে ইএমএফকে ইনডিউসড হতে গেলে আমাকে এনার্জি লুজ করতে হবে। আমি এনার্জি কখন লুজ করব? যদি আমাকে ওয়ার্ক পারফর্ম করতে হয় এগেনস্ট সাম রিপালসিভ ফোর্স। তাহলে এবার চিন্তা করে দেখ, এই যে লেন্স বলেছিলেন যে ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশনটা এমন হবে যে কারণের জন্য ইএমএফটা ইনডিউসড হচ্ছে তাকেই ও অপোজ করবে বা বাধা দেবে। এটা যদি না হতো তাহলে আমাকে কোনো ফোর্সের এগেনস্টে ওয়ার্ক পারফর্ম করতে হতো না। আমাকে যদি কোনো ফোর্সের এগেনস্টে ওয়ার্ক পারফর্ম করতে না হয়, আমি কোনো এনার্জি লুজ করতাম না। আমি যদি এনার্জি লুজ না করতাম তাহলে এই ইএমএফটাও ইনডিউসড হতো না। যদি এরকম হতো, আমি এনার্জি লুজ করছি না অথচ একটা এনার্জি হঠাৎ করে কয়েলে অ্যাপিয়ার্ড হয়ে গেল, এটা তো পসিবল নয়। কারণ এটা তো এনার্জি কনজারভেশন প্রিন্সিপালের এগেনস্টে। কারণ যদি এরকম হতো, আমার কোনো এনার্জি লস নেই অথচ একটা এনার্জি হঠাৎ করে কয়েলে অ্যাপিয়ার করে গেছে, তার মানে কি? তার মানে এনার্জিটা কোনো ফর্ম থেকে চেঞ্জ হয়নি, এনার্জিটা ক্রিয়েটেড হয়েছে। এনার্জি তো কখনো ক্রিয়েট করা পসিবল নয়। সেই কারণের জন্য ইএমএফকে ইনডিউসড হতে গেলে এক্সটার্নাল এজেন্ট হিসাবে আমাকে এনার্জি লুজ করতে হবে। আমি এনার্জি কখন লুজ করব? যদি আমি রিপালসিভ ফোর্সের এগেনস্টে এই ম্যাগনেটকে মুভ করাই, তবেই আমি ওয়ার্ক পারফর্ম করব এগেনস্ট সাম রিপালসিভ ফোর্স। তাতে আমার এনার্জি লস হবে এবং আমার লস্ট এনার্জি কনভার্টেড হবে ইনটু দ্য ইনডিউসড ইএমএফ, যে ইএমএফটা আলটিমেটলি কারেন্টকে ড্রাইভ করবে। তাহলে লেন্স যে লটা বলেছিলেন, দ্য ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ উইল অলওয়েজ ট্রাই টু অপোজ দ্য কজ হুইচ ইজ প্রডিউসিং ইট, বা হুইচ ইজ ইনডিউসিং ইট, প্রডিউসিং না, হুইচ ইজ ইনডিউসিং ইট। তাহলে সেই স্টেটমেন্টটা এক্স্যাক্টলি ট্রু, বিকজ লেন্সেজ ল ওবেজ অর ফলোজ এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বল? সবাই হ্যাঁ বুঝতে স্যার। সবাই বুঝতে পেরেছিস তো? এটা খুব ভালো করে পড়বি, কারণ এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আইদার কোয়েশ্চেন দেবে এক্সপ্লেন লেন্সেজ ল ফ্রম এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল, অর বলবে শো দ্যাট লেন্সেজ ল ওবেজ এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। তখন আমাদের এই টোটালটা করে দেখাতে হবে। এটা এই মোমেন্টে আমি এখানে যেটা লেখা আছে, এটা যেটা বললাম সেটাই লেখা আছে। এটা আমি ইয়ে করিস না, আমি তোদের তো এরপরে তো সেমিস্টারের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট করে যেরকম ফার্স্ট সেমিস্টারে আমি তোদের সব দিয়েছিলাম ওরকম দেব, তার মধ্যে এই আনসারটা লেখা থাকবে। খুব ভালো করে এটা প্র্যাকটিস করবি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই হয়ে গেল আমাদের লেন্সেজ ল এবং আমাদের লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এইবার আমাদের দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে। একটা হচ্ছে কনজারভেশন অফ গ্যালভানোমিটার ইনটু অ্যান অ্যামমিটার, কনজারভেশন অফ গ্যালভানোমিটার ইনটু এ ভোল্টমিটার। প্রথমে আমরা কনভার্সন অফ গ্যালভানোমিটার ইনটু অ্যান অ্যামমিটার পড়ব। হোয়াট ইজ অ্যামমিটার? আমরা ফিজিক্স ল্যাবে ওহমস ল এক্সপেরিমেন্ট করেছি,
সেখানে প্যারালাল ল, সিরিজ লর আমরা প্রুফ করেছি। সেখানে আমাদের কাছে কি ছিল? আমাদের কাছে ছিল হচ্ছে একটা মিলি অ্যামমিটার ডিভাইস। অ্যামমিটার অ্যাকচুয়ালি কারেন্ট মেজারিং ডিভাইস, যেটা মেজার করে টোটাল কারেন্ট ইন দ্য সার্কিট অর কারেন্ট ইন এ পার্টিকুলার ব্রাঞ্চ। অ্যামমিটারকে সবসময় কানেক্ট করতে হবে ইন সিরিজ উইথ দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য পাওয়ার সোর্স। যেহেতু একটা লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট উইল অলওয়েজ ফ্লো থ্রু দ্য অ্যামমিটার, সেই জন্য মনে রাখবি যদি একটা আইডিয়াল অ্যামমিটার হতো, যেটা কোনোদিন পসিবল নয়, যেটা থিওরিটিক্যালি পসিবল, দ্য আইডিয়াল অ্যামমিটারের রেজিস্ট্যান্স ইজ অলওয়েজ জিরো। এবার জিরো রেজিস্ট্যান্সের কোনো কয়েল তো আমরা নর্মালি ক্রিয়েট করতে পারি না, সেজন্য এটা হচ্ছে আইডিয়াল। 1 মার্কের কোয়েশ্চেন দেয়, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল অ্যামমিটার? আনসার হবে জিরো। কেন জিরো? কারণ যদি কোনো কয়েলের রেজিস্ট্যান্স জিরো হয়, তুই সেই কয়েলের মধ্যে দিয়ে যত ম্যাগনিটিউডের কারেন্টই পাঠা না কেন, কয়েলে কোনো হিটিং এফেক্ট ক্রিয়েটেড হবে না। তোরা জুলস ল অফ হিটিং ইউনিট 4 পড়ানোর সময় স্যার পড়িয়েছেন, সেখানে একটা ইকুয়েশন তোরা দেখেছিস, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে আর যদি জিরো হয়ে যায়, এইচ জিরো হয়ে যাবে। তাহলে আমাদের লজিক হচ্ছে, আমরা যদি একটা আইডিয়াল অ্যামমিটার তৈরি করতে পারতাম, আইডিয়াল অ্যামমিটার মিনস হুইচ ইজ পসিবল ইন থিওরি, সেখানে আমাদের রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল অফ দ্য অ্যামমিটার শুড হ্যাভ বিন জিরো। কিন্তু এটা কোনোদিন পসিবল নয়। তাহলে ইন রিয়েলিটি, যেটা আমরা প্র্যাকটিক্যাল কেস নিই, সেখানে কি হয়, রেজিস্ট্যান্স অফ এ প্র্যাকটিক্যাল অ্যামমিটার ইজ ভেরি স্মল। যদি বলে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল অ্যামমিটার, আনসারে লিখবি জিরো। যদি বলে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এ প্র্যাকটিক্যাল অ্যামমিটার, আনসারে লিখবি ভেরি স্মল অর ভেরি লো। আর যদি কোয়েশ্চেন করে অ্যামমিটারকে কিভাবে কানেক্ট করা হয় ইন সার্কিট, অলওয়েজ রিমেম্বার অ্যামমিটার শুড বি কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য ব্যাটারি অ্যান্ড রেজিস্টার্স। এইবার ধর আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে দেওয়া হয়েছে, এটা তোদের ল্যাবে আছে, নেক্সট উইকে করাবো। সেটা হচ্ছে হয়তো কম্পিউটার সায়েন্স আর মেকানিক্যাল এসভিআইতে হয়তো এই এক্সপেরিমেন্টটা হয়ে থাকতে পারে, ইটিসি মেকানিক্যাল এসআরএসে এখনো এটা হয়নি, এটা করাবো। সেটা হচ্ছে কি, আমাকে একটা গ্যালভানোমিটার দিয়েছে, ধর আমাকে অ্যামমিটার দেয়নি, আমাকে বলল এই গ্যালভানোমিটারটাকে অ্যামমিটারের মতন ইউজ করো। এবার আমরা কি জানি, গ্যালভানোমিটার ইজ এ ভেরি সেন্সিটিভ ডিভাইস, যার কয়েল রেজিস্ট্যান্স ইজ এক্সট্রিমলি স্মল। তাহলে আমি যদি গ্যালভানোমিটারকে একটা নর্মাল অ্যামমিটারের মতন ইউজ করতে যাই, যেই মোমেন্টে হাই কারেন্ট ফ্লো করবে থ্রু দ্য গ্যালভানোমিটার কয়েল, কয়েলটা পুড়ে যাবে, বার্ন আউট হয়ে যাবে, গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে বলছে গ্যালভানোমিটারকে ইউজ করো লাইক অ্যান অ্যামমিটার, যেখানে আমার কাছে অ্যামমিটার নেই। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে নেসেসারি প্রোটেকশন ইউজ করে গ্যালভানোমিটারকে অ্যামমিটারে কনভার্ট করতে হবে। সেই প্রোটেকশনটা কি? সেই প্রোটেকশন হচ্ছে গ্যালভানোমিটারের সাথে একটা এক্সট্রিমলি স্মল ভ্যালু রেজিস্ট্যান্সকে প্যারালালি কানেক্ট করা হয়। এই এক্সট্রিমলি স্মল ভ্যালুড রেজিস্ট্যান্সকে বলা হয় শান্ট, SHUNT, শান্ট। শান্ট কিছুই নয়, শান্ট ইজ এ রেজিস্ট্যান্স or a shunt is a resistor having a very low value। কিরকম লো ভ্যালু? ধর মিলি ওহম অর্ডারে, 10⁻³ ওহম বা 10⁻⁻4 ওহম, এই অর্ডারে থাকে। সেটাকে কানেক্ট করা হয় গ্যালভানোমিটারের সাথে প্যারালালি। কেন? তার কারণ হচ্ছে প্রত্যেকটা গ্যালভানোমিটারের একটা সেফ কারেন্ট আছে। ধর আমাকে একটা গ্যালভানোমিটার দেওয়া হলো, বলা হলো সেফ কারেন্ট অফ দিস গ্যালভানোমিটার ইজ 10 মিলি অ্যাম্পিয়ার। তার মানে কি? তার মানে হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার অবধি কারেন্ট যদি আমি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ফ্লো করাই, গ্যালভানোমিটারের কয়েলের কোনো ড্যামেজ হবে না।
কিন্তু 10 মিলি অ্যাম্পিয়ারের থেকে বেশি কারেন্ট যদি গ্যালভানোমিটার কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করে, ইট ক্যান ড্যামেজ দ্য কয়েল অফ দ্য গ্যালভানোমিটার। তার মানে সেফ কারেন্ট অফ এ গ্যালভানোমিটার মানে হচ্ছে দ্য ম্যাক্সিমাম কারেন্ট হুইচ ইজ অ্যালাউড দ্যাট ক্যান বি ফ্লোড থ্রু দ্য গ্যালভানোমিটার। এর থেকে বেশি কারেন্ট গ্যালভানোমিটারে অ্যালাউড নয়। তাহলে আমাকে এই শান্টকে এমনভাবে চুজ করতে হবে যাতে টোটাল কারেন্টের একটা ভেরি স্মল পোর্শন, যেটা ওই গ্যালভানোমিটারের সেফ কারেন্টের সাথে ইকুয়াল, শুধু সেটাই ফ্লো করবে থ্রু গ্যালভানোমিটার। সেটা কীরকম? আচ্ছা, আমরা এই প্যারালাল কানেকশানের আগে আমরা আমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে চিন্তা করি। ধর কামালগাজী থেকে আমি বাই রোড কলেজে আসব। কামালগাজী থেকে একটা রাস্তা রয়েছে যেটা আমাদের রাজপুর সোনারপুর দিয়ে মেন রোড, যেখান দিয়ে বাস অটো সব চলছে, আর আরেকটা হচ্ছে কামালগাজী বাইপাস। এবারে বাইপাসটা কেন তৈরি করা হয়েছে? বাইপাস তৈরি করা হয়েছে যাতে করে যারা খুব তাড়াতাড়ি ধর বারুইপুর রিচ করতে চায় তারা যেন বাইপাসটা অ্যাভেল করতে পারে। কেন? কারণ এই রুটে অনেক বেশি জ্যাম রয়েছে। এবার ধর তুই এলি কামালগাজীর মুখে, তোকে তাড়াতাড়ি কলেজে পৌঁছতে হবে, তুই কোন রুটটা নিবি? তুই অবভিয়াসলি বাইপাস রুটটা নিবি। এক্স্যাক্টলি ইম্যাজিন কর, শান্ট ইজ লাইক এ বাইপাস পাথ। কারেন্ট প্রথমে টোটাল কারেন্ট ধর, কথার কথা বলছি, 5 মিলি অ্যাম্পিয়ার আমার টোটাল কারেন্ট। সেই 5 মিলি অ্যাম্পিয়ার প্রথমে এ পয়েন্টে এলো। এবার এ পয়েন্টে এসে কারেন্ট দেখছে আমার দুটো রাস্তা, একটা হচ্ছে আমি পাস করতে পারি থ্রু দ্য গ্যালভানোমিটার, আর আরেকটা হচ্ছে আমি পাস করতে পারি থ্রু দ্য শান্ট। তাহলে এবারে ও তখন চেক করবে শান্টের ভ্যালু বা গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সের ভ্যালু কোনটা ভেরি স্মল। ও দেখবে শান্টের রাস্তার রেজিস্ট্যান্সের ভ্যালু ভেরি স্মল, তখনও কি করবে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে না গিয়ে শান্টের মধ্যে দিয়ে মেজর পোর্শন অফ দ্য কারেন্টকে ফ্লো করাবে। এবার কতটা পোর্শন শান্টের মধ্যে দিয়ে ফ্লো করবে এটা ডিপেন্ড করবে শান্টের ভ্যালু আমরা কি চুজ করছি তার উপর। আমার লজিক কি, আমি যদি বলি টোটাল কারেন্ট 5 অ্যাম্পিয়ার আর ধর গ্যালভানোমিটারের সেফ কারেন্ট 10 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আমার টার্গেট হবে এ থেকে বিতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 10 মিলি অ্যাম্পিয়ার পাস করবে ম্যাক্সিমাম, আর 5 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 মিলি অ্যাম্পিয়ারটা সাবট্র্যাক্ট করার পর, মাইনাস করার পর যেটা পড়ে থাকবে সেই পুরো কারেন্টটা ফ্লো করবে থ্রু দ্য শান্ট। এবার এই যে আই সাফিক্স জি দেখছিস, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট যেটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে, যেটারই আমি একটা ভ্যালু বলছি 10 মিলি অ্যাম্পিয়ার, আর আই হচ্ছে আমার এখানে 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 10 মিলি অ্যাম্পিয়ার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, আর 5 অ্যাম্পিয়ার মাইনাস 10 মিলি অ্যাম্পিয়ার করে যেটা পড়ে থাকছে সেইটা পুরোটা বাইপাসড হচ্ছে থ্রু দ্য শান্ট। এই দুটো কারেন্ট এসে বিতে আবার অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে আবার টোটাল 5 অ্যাম্পিয়ার হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এতে করে কি হলো, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনোভাবে 10 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ফ্লো করলো না, গ্যালভানোমিটার ফুল স্কেল ডিফ্লেকশন দেখালো, গ্যালভানোমিটারকে আমি ইউজ করতে পারলাম উইদাউট গেটিং ইট ড্যামেজড। কেন? তার কারণ 5 অ্যাম্পিয়ারের মধ্যে থেকে শুধুমাত্র 10 মিলি অ্যাম্পিয়ারই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেছে, বাকিটা তো শান্টের মধ্যে দিয়ে বাইপাস হয়ে গেছে। তাহলে শান্ট বেসিক্যালি কিছুই নয়, যার রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে গ্যালভানোমিটারের কয়েলের রেজিস্ট্যান্সের ভ্যালুর থেকে অনেক কম। তাতে করে কি হবে, টোটাল কারেন্টের অলমোস্ট 99.5% পাস করবে থ্রু দ্য শান্ট। এবার আমি শান্টের ভ্যালু কিভাবে চুজ করব যাতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সেফ কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো করতে না পারে, সেটা এবার আমরা ক্যালকুলেট করব। তাহলে শান্টের পারপাসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে, শান্ট কি কাজ করে সবাই বুঝতে পেরেছিস তো? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তাহলে এবার কি করে ক্যালকুলেট করব কত এস এর ভ্যালু নিলে
গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ওই 10 মিলি অ্যাম্পিয়ার বা ম্যাক্সিমাম কারেন্টের বেশি কারেন্ট যাবে না। ওহমস ল অ্যাপ্লাই কর। ওহমস লর ম্যাথামেটিক্যাল ফর্মটা কি ছিল? পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এবার তোরা সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন দুটোই পড়েছিস ইউনিট 4-এ। প্যারালাল কম্বিনেশনে আমরা কি দেখেছি? সবকটা রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয়। কেন? কারণ এরা সেম দুটো পয়েন্টের মধ্যে কানেক্টেড থাকে। তাহলে এখানে দেখ, গ্যালভানোমিটারটা এ আর বি এর মধ্যে কানেক্টেড, শান্টও এ আর বি এর মধ্যে কানেক্টেড। তার মানে গ্যালভানোমিটারের দুটো এন্ডে যা পোটেনশিয়াল ডিফারেন্স হবে, শান্টের দুটো এন্ডেও পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। এবার ওহমস ল অ্যাপ্লাই কর। গ্যালভানোমিটারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা দিয়ে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সকে মাল্টিপ্লাই করে দে। দেখ, ভি সাফিক্স এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে আই জি ইন্টু জি, যেখানে ক্যাপিটাল জি হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার। এবারে শান্টের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? শান্টের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেই ভ্যালুটাকে শান্টের রেজিস্ট্যান্স দিয়ে মাল্টিপ্লাই করে দে। এবার শান্টের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে? আইজি আই এর থেকে মাইনাস করার পর যেটা পড়ে থাকছে সেটা, তাহলে আই মাইনাস আইজি ইন্টু এস, এটা হচ্ছে শান্টের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স। শান্ট এবং গ্যালভানোমিটার দুটোই সেম এ আর বি পয়েন্টের মধ্যে কানেক্টেড আছে। তাহলে আমাদের কি হবে? potential difference across the galvanometer or potential difference across the shunt will be the same because they are connected in parallel. দেখ, সেটা পুট করে দিলাম, ig into g is equal to I minus ig into s। এবারে সিম্পলিফাই করছি, রাইট হ্যান্ড সাইডকে স্প্লিট করে দে। তাহলে দেখ, রাইট হ্যান্ড সাইডে একটা টার্ম এসছে মাইনাস আইজি ইন্টু এস, এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে যা, তাহলে প্লাস হয়ে গেল। আই সাফিক্স জিটা কমন নিয়ে নে, তাহলে ব্র্যাকেটের মধ্যে জি প্লাস এস পড়ে রইল। তাহলে আমার আলটিমেটলি আই সাফিক্স জি হয়ে গেল এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই। এই আই সাফিক্স জিটা হচ্ছে কি অ্যামাউন্টের মানে গ্যালভানোমিটার কারেন্ট, যেটা বা কি অ্যামাউন্টের না, ম্যাক্সিমাম কত অ্যামাউন্টের গ্যালভানোমিটার কারেন্ট যেটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ফ্লো করলে গ্যালভানোমিটারের কয়েলটা নষ্ট হবে না, সেটা হচ্ছে আমরা এই ক্যালকুলেশনটা দিয়ে করব। এইবার আমাদের যদি বলে এরা তো প্যারালাল কানেকশানে আছে, তাহলে এদের এফেক্টিভ রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? প্যারালাল কম্বিনেশনে আমরা কি জানি, আর ওয়ান আর আর টু যদি দুটো রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড থাকে তাহলে এদের ফর্মুলা কি? ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, যেখানে আর হয় আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। দেখ, সেটাই লেখা হয়েছে। এফেক্টিভ রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে ওয়ান বাই জি প্লাস ওয়ান বাই এস, জি গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স, এস শান্ট রেজিস্ট্যান্স। তাহলে এবার যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, কি ছিল? আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, এখানে কি হবে? জি ইন্টু এস ডিভাইডেড বাই জি প্লাস এস। এবারে শান্টের রেজিস্ট্যান্সের ভ্যালু গ্যালভানোমিটারের কয়েলের রেজিস্ট্যান্সের ভ্যালুর থেকে ভেরি ভেরি স্মল। সেই কারণের জন্য যদি আমরা একটা এক্সট্রিমলি লার্জ বা এক্সট্রিমলি স্মল ভ্যালুকে একটা লার্জ ভ্যালুর সাথে অ্যাড করি, তাহলে রেজাল্ট অলমোস্ট সেম থাকে। কীরকম? ধর 100-এর সাথে তুই অ্যাড করছিস 10⁻⁻6, তাহলে 100-এর সাথে তুই অ্যাড করছিস কি? প্লাস 0.00001, তাহলে রেজাল্ট কি হবে? 10.00001, যেটা অলমোস্ট ইকুয়াল টু 10। তার মানে এস যেহেতু ভেরি ভেরি মাচ লেস দ্যান জি, এস প্লাস জি হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু জি, তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্সের ভ্যালু আর শান্টের ভ্যালু দেখ অলমোস্ট সেম, তার মানে ভেরি স্মল। এইবার এস কিভাবে চুজ করব? বলা হচ্ছে একটা টার্ম মাল্টিপ্লাইং ফ্যাক্টর অর পাওয়ার অফ এ শান্ট। মানেটা কি? মানেটা হচ্ছে গ্যালভানোমিটারের কারেন্টকে কি ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা মেন কারেন্ট ফিরে পাবো, সেই যে ভ্যালুটা বা সেই যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর অর পাওয়ার বা সিম্পলি পাওয়ার অফ দ্য শান্ট।
কিভাবে ক্যালকুলেট করবি? 10 মিলি আমি যদি এক্সাম্পলটায় যাই, 10 মিলি অ্যাম্পিয়ার ছিল গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট, 5 অ্যাম্পিয়ার ছিল টোটাল কারেন্ট। তাহলে 10 মিলি অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ারের কত, বা 10 মিলি অ্যাম্পিয়ারকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা 5 অ্যাম্পিয়ার পাবো, সেই যে ভ্যালুটা, দ্যাট ইজ আওয়ার মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তার মানে কি? তার মানে গ্যালভানোমিটার কারেন্ট হচ্ছে মেন কারেন্টের একটা সার্টেন ভেরি ভেরি স্মল পার্ট, সেইটাকে দেখ লেখা হয়েছে আই সাফিক্স জি ইজ ইকুয়াল টু আই ইন্টু 1/n। তার মানে বোঝাচ্ছে গ্যালভানোমিটারের ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে টোটাল কারেন্টের nth পার্ট। এই এনটাই হচ্ছে শান্ট এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা পাওয়ার, মানে যে মানে তোর ফ্যাক্টরে ও কারেন্টটাকে কমিয়ে দিয়েছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে। কিভাবে ক্যালকুলেট করছি দেখ। এবার এই দিকে রাইট হ্যান্ড সাইডের থেকে আইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলাম। আই সাফিক্স জি বাই আই ইজ ইকুয়াল টু 1/n। এবার আই সাফিক্স জি বাই আই কোথা থেকে পাবো? এই ইকুয়েশনে চলে যায়। কোথায় গেল? এই যে আই সাফিক্স জি ইজ ইকুয়াল টু ছিল এস বাই জি প্লাস এস ইন্টু আই। এই আইটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসিস তাহলে কি হবে? আই সাফিক্স জি বাই আই, সেটা সমান কি? এস বাই জি প্লাস এস। এ দেখ, আই সাফিক্স জি বাই আই ইজ ইকুয়াল টু 1/n। সাবস্টিটিউট করে দিলাম। এবার সাবস্টিটিউট করে দিয়ে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করে যদি আমরা সিম্পলিফাই করি, এখানে একটা স্টেপ জাম্প করা আছে, তাহলে এস এর ভ্যালুটা দাঁড়ায় জি বাই এন মাইনাস 1। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? সবাই বুঝতে পেরেছিস? এই যে ভ্যালুটা, এই এন এর জায়গাতে আমাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা দেওয়া থাকে, ক্যাপিটাল জি আমার নোন, 1 একটা নাম্বার, সাবস্টিটিউট করে দে, ইউ উইল গেট দ্য ভ্যালু অফ শান্ট। তাহলে আমরা যদি আমাকে বলে, তাহলে আলটিমেটলি খুব সিম্পল ওয়েতে বললে কি দাঁড়ালো? সিম্পল ওয়েতে বললো হলো যে if we join a very very low value resistance which is also known as shunt in parallel with the galvanometer, then the combination will behave like an ammeter। যেখানে শান্ট কি মেনটেন করবে? শান্ট এটাকে শিওর করবে ইন নো সার্কামস্টান্সেস আই সাফিক্স জি এর থেকে বেশি কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ফ্লো করবে। কোনোভাবে শান্ট এক্সিস্ট করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গ্যালভানোমিটারের সেফ কারেন্টের থেকে বেশি কারেন্ট ফ্লো করবে না। তাহলে গ্যালভানোমিটার কি হবে? গ্যালভানোমিটার আমার ফুল স্কেল ডিফ্লেকশন দেখাবে। আমি গ্যালভানোমিটারকে অ্যামমিটারের মতন ইউজ করতে পারবো, কিন্তু গ্যালভানোমিটারের কোনো ড্যামেজ হবে না। এবার তোদের এটা দুভাবে দেয়। আইদার তোদেরকে কোয়েশ্চেন দেবে, হাউ ক্যান ইউ কনভার্ট এ গ্যালভানোমিটার ইনটু অ্যান অ্যামমিটার? তখন আমাদের এই সার্কিট ডায়াগ্রামটা করে এই ইকুয়েশনটা অবধি ক্যালকুলেট করে দেখাতে হবে। আর যদি ডেরিভেশন না আসে তাহলে নিউমেরিক্যাল প্রবলেম দেবে। সেই নিউমেরিক্যাল প্রবলেমের মধ্যে টোটাল কারেন্ট দিয়ে দেবে, শান্টের রেজিস্ট্যান্স আননোন থাকবে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যেটা যাবে সেটা বলে দেওয়া থাকবে, আর গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স বলা থাকবে। আননোন থাকবে ক্যাপিটাল এস। তোদেরকে এই ইকুয়েশনে পুট করে ক্যাপিটাল এস বের করতে হবে। মনে রাখবি, ম্যাক্সিমাম কারেন্ট ইন দ্য গ্যালভানোমিটার মানে যা, যদি ম্যাক্সিমাম কারেন্ট দ্যাট ক্যান বি ফ্লোন থ্রু দ্য গ্যালভানোমিটার এটা না বলে যদি বলে 10 মিলি অ্যাম্পিয়ার অফ কারেন্ট ক্যান প্রডিউস ফুল ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার, কথাটা একই।
current that produces full deflection in a galvanometer is the maximum current that can flow through the galvanometer. যে কারেন্টের জন্য গ্যালভানোমিটারে ফুল স্কেল ডিফ্লেকশন হবে সেটাই হচ্ছে সেই ম্যাক্সিমাম কারেন্ট যেটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাস করতে পারে, এবং সেটাই হচ্ছে আই সাফিক্স জি। তাহলে যদি ডাইরেক্টলি কোয়েশ্চেনে ম্যাক্সিমাম কারেন্ট দ্যাট ক্যান ফ্লো থ্রু দ্য গ্যালভানোমিটার না বলে যদি এটা বলে 20 মিলি অ্যাম্পিয়ার অর 15 মিলি অ্যাম্পিয়ার ক্যান প্রডিউস ফুল স্কেল ডিফ্লেকশন ইন এ গ্যালভানোমিটার, তাহলে মনে রাখবি কারেন্ট দ্যাট ক্যান প্রডিউস ফুল স্কেল ডিফ্লেকশন আর ম্যাক্সিমাম কারেন্ট দ্যাট ক্যান ফ্লো থ্রু এ গ্যালভানোমিটার ইজ সেম, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আইদার তোদের এইটা ডিরাইভ করতে দেবে অর নিউমেরিক্যাল একটা প্রবলেম দেবে যেখানে এস এর ভ্যালু ক্যালকুলেট করতে দেবে, এস আননোন থাকবে, বাকি সবকটা ফ্যাক্টর কিন্তু প্রোভাইডেড থাকবে, ইকুয়েশনে পুট করে আমাকে ক্যালকুলেট করে এস এর ভ্যালু বের করতে হবে। এটা ক্লিয়ার তো? কনভার্সন অফ গ্যালভানোমিটার ইনটু অ্যান অ্যামমিটার সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে এই অবধি থাকুক, বাকি যে অল্প পার্টটা পড়ে রইল সেটা আমি নেক্সট উইকে যখন ক্লাস নেব কলেজে তখন সেটা বলে দেব। তাহলে এটা হয়ে গেলে ইউনিট 5 কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ইউনিট 4 সুদর্শন স্যার কমপ্লিট করে দিয়েছেন? কারেন্ট ইলেকট্রিসিটি, হিটিং এফেক্টস অফ কারেন্ট, ওই পার্টটা